ওয়েলকাম ফ্রেন্ডস, প্রত্যেককে স্বাগত আমাদের ইউটিউব চ্যানেলে। যে সমস্ত ভিউয়ার্সরা প্রথমবার চ্যানেলটি দেখছেন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং চ্যানেলের পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন যাতে এই ধরনের খবরাখবর সবচেয়ে আগে সবচেয়ে দ্রুত আপনাদের কাছে পৌঁছে যায়। তো আগামীকাল কোড নাম্বার 19-এ আইটেম নাম্বার 7, আবারও বলছি আইটেম নাম্বার 7 অর্থাৎ সিরিয়াল নাম্বার 7-এ যে মামলাটি রয়েছে সেই মামলা কিন্তু একটা ভয়ানক রূপ ধারণ করতে চলেছে। তার কারণ একদিকে যেমন এনআইএস ডিএলএড তারা যারা মামলাটা দায়ের করেছেন যে 9533 যে প্যানেল অর্থাৎ 2022 সালের যে রিক্রুটমেন্ট প্রসেসে, তো সেখানে সেই প্যানেলে তাদেরকে বাদ রেখে এন্টার প্রসেসটা করা হয়েছিল। পরবর্তী ক্ষেত্রে সুপ্রিম কোর্টে ক্লারিফিকেশন যে মামলা, সে মামলার দৌলতে কিন্তু তারা আবার পুনরায় ভ্যালিড ডিগ্রি হিসাবে গ্রহণযোগ্যতা পেয়েছে। তো 9533-এ তারা কেন ব্যতি থাকবে, সেটা হচ্ছে তারা কেন বাইরে থাকবে, সেটা নিয়ে কিন্তু তারা মামলা দায়ের করেছেন এই প্যানেলের অন্তর্ভুক্তির জন্য। এখন এই যে মামলাটি চলছিল বা এই মামলাটি যেটা দায়ের হয়েছিল, যেটা যারা অ্যাডভোকেট অন রেকর্ড আছে অ্যাডভোকেট ফিরদৌস শামীম বাবু, তো সেই মামলায় আজকে একটি লিভ গ্রান্ট হয়েছে। সেটা হচ্ছে রেগুলার ডিএলএড যারা রয়েছেন তাদের তরফ থেকে 2টি ক্যান অ্যাপ্লিকেশন আজকে মহামান্য হাইকোর্টে লিভের জন্য চাওয়া হয় যাতে এই মামলার বিরোধিতা করা যায়, এবং সেক্ষেত্রে অ্যাডভোকেট রয়েছেন দিব্যেন্দু চ্যাটার্জি। তো সম্মুখ সমরে লড়াই চলে আসলো রেগুলার ডিএলএড ভার্সেস এনআইএস ডিএলএড যে সমস্ত প্রার্থীরা রয়েছেন। তো কেস নাম্বার আপনাদের জানিয়ে দিন যে 18/12/2024 তারিখে মামলাটি দায়ের হয়েছে এবং সেক্ষেত্রে রেসপন্ডেন্ট রাখা হচ্ছে দ্য সেক্রেটারি ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ প্রাইমারি এডুকেশন আচার্য প্রফুল্ল চন্দ্র ভবন, সেক্টর 2, সল্টলেক সিটি, কলকাতা 7,91,000, যার WPA নাম্বার 30153/2024, SK নাজিমুদ্দিন অ্যান্ড আদার্স ভার্সেস দ্য স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল অ্যান্ড আদার্স। তো এই মামলাটি দায়ের করা হচ্ছে এনআইএস ডিএলএডের তরফ থেকে, কিন্তু এই মামলায় 2টি ক্যান অ্যাপ্লিকেশন যুক্ত হয়েছে। আপনারা যদি কজ লিস্ট খুঁজে দেখেন তো সেখানে দেখতে পাবেন যে এই মামলায় কিন্তু 2টো ক্যান অ্যাপ্লিকেশন হয়েছে, এবং 2টি ক্যান অ্যাপ্লিকেশন কারা করেছে সে বৃত্তান্ত আমরা একটু বাদে আসছি। যে রেগুলার ডিএলএড যারা আছেন তাদের মধ্যে কারা করেছেন সে বিষয়ে আপনাদের ক্লারিফিকেশন দেবো। এখন বিষয়টা হচ্ছে একটি নিরপেক্ষভাবে যদি বিষয়টাকে বলা হয় তাহলে 9533-এর যে প্যানেল হয়েছিল প্রাথমিক শিক্ষা পর্ষদ যে রিক্রুটমেন্টটা করেছিল, সেক্ষেত্রে তখন এনআইএস কিন্তু দেবেশ শর্মা মামলার পরে কিন্তু তাদেরকে গ্রহণযোগ্যতা দেওয়া হয় না, তার জন্য তাদেরকে ব্যতি রেখেই কিন্তু প্যানেল হয়। এখন সেখানে রেগুলার ডিএলএড প্রার্থী যারা অলরেডি অ্যাপয়েন্টমেন্ট যাদের ফেভারে ইস্যু হয়ে গেছে, তারা অলরেডি সার্ভিস করছেন, তারাই বা কেন ভুক্তভোগী হবেন, ব্যাপারটা সেই জায়গা থেকে তারা মামলা দায়ের করেছে। সবথেকে ভয়ঙ্কর যে ব্যাপারটা লাগছে 22 নম্বর এখানে এনআইএসের তরফ থেকে যে প্রেয়ারটা রাখা হয়েছে, প্রেয়ারটা আপনাদের একবার পড়ে শোনাই। ইয়োর পিটিশন স্টেট দ্যাট হোল অ্যাকশন অন দ্য পার্ট অফ দ্য রেসপন্ডেন্ট, অর্থাৎ প্রাথমিক শিক্ষা পর্ষদের কথা বলছে, আর অ্যাবসলিউটলি আরবিট্রারি ইলিগাল অ্যান্ড ফ্লাগ্রেন্ট এক্সাম্পল অফ দ্য অ্যাবিউস অ্যাডমিনিস্ট্রেটিভ ফ্ল্যাট অ্যাজ সাচ অফ দ্য এন্টায়ার অ্যাকশন অফ দ্য রেসপন্ডেন্ট ইজ লায়াবল টু সেট অ্যাসাইড অ্যান্ড মডিফাই বাই দিস কোর্ট বা দিস অনারেবল কোর্ট। অর্থাৎ পরিষ্কার তারা যেটা চাইছে এনআইএসের তরফ থেকে যে টোটাল প্যানেলটাকে স্যাটিসফাইড বা বাতিল বলে ঘোষণা করা হোক এবং কোর্ট সেটা করুক, অথবা মডিফিকেশান করা হোক তাদেরকে এনরোলমেন্ট দিয়ে। তো যে দুটোই হোক না কেন, স্যাটিসফাইড হলে সেটাও একটা মারাত্মক পরিস্থিতি রেগুলার ডিএলএডের জন্য, এবং সেক্ষেত্রে যদি পার্সিয়াল মডিফিকেশনও হয় সেক্ষেত্রেও কিন্তু তাদের পক্ষে যারা রেগুলার ডিএলএড আছে, যারা অলরেডি সার্ভিসটা অ্যাভেল করে নিয়েছেন সেই সুযোগে, তো তাদের ক্ষেত্রে কিন্তু একটা দুশ্চিন্তা কিন্তু দানা বেঁধেছে। এবং সম্মুখ সমরে লড়াই রেগুলার ডিএলএড ভার্সেস এনআইএস ডিএলএড এবং 9533 তুমি কার, এই কথাটা কিন্তু এখন আসছে। তার কারণ হচ্ছে বর্তমানে মহামান্য হাইকোর্টে মামলা দায়ের হয়েছে, আর কি প্রেয়ার রয়েছে সেটা আপনাদের দেখলাম। স্যাটিসফাইড চাইছে, মডিফিকেশান চাইছে। এবার সিনপসিসের দিকে যদি আমরা তাকাই তো সিনপসিসে ওই এনআইএসের বিষয়গুলো পরিষ্কার করে বলা হয়েছে। সুপ্রিম কোর্টের যে সম্প্রতি যে ক্লারিফিকেশন মামলা জাস্টিস গাওয়াসের অর্ডারের কথা এখানে উল্লেখ করা আছে, এবং তাদেরকে 9500 প্যানেলে অন্তর্ভুক্তি নিয়ে বিষয়টার জন্য তারা কিন্তু প্রেয়ার করেছেন, এবং তার পাশাপাশি স্যাটিসফাইড করতে চাইছেন তারা যাতে পুরো প্যানেলটা 1165 প্যানেল বা 9533 প্যানেল স্যাটিসফাইড করা হোক এবং পুনরায় সেই প্যানেল রিপ্যানেল হোক, এমনটাইতে কিন্তু তাদের দাবি রয়েছে। তো এনআইএস ভার্সেস যারা রেগুলার ডিএলএড থেকে কারা এখানে অ্যাপ্রোচ করেছে কোর্টের কাছে, ক্যান 1 এবং ক্যান 2 দেখবেন এই মামলার সাথে যুক্ত অলরেডি হয়ে গেছে, কারণ লিভ আজকে গ্রান্ট হয়েছে এবং দিব্যেন্দু চ্যাটার্জি তিনি রেগুলার ডিএলএডের হয়ে লড়ছেন, আর এনআইএসের হচ্ছে ফিরদৌস শামীম বাবু অ্যাডভোকেট তিনি লড়ছেন। তো রেগুলার ডিএলএডের ক্ষেত্রে 19-21 ডিএলএডের ব্যাচের 10 থেকে 15 জন প্রার্থী তারা কিন্তু মামলাটি দায়ের করেছেন, এবং 20-22-এর কিছু প্রার্থী 20-22-এর কেন এখানে রয়েছে সেটা আপনাদের ক্লারিফাই। 20-22 কিন্তু এই 9533 প্যানেলের মধ্যে আপাততভাবে নেই, তারা কিন্তু সুপ্রিম কোর্টে অলরেডি একটা ইন্ট্রিম অর্ডার তারা ভোগ করছে যে রেস্ট অফ ভ্যাকেন্সি যে 9533 যে নিয়োগ হয়েছে তার পরবর্তীতে 11765 যে রিমেনিং সিট বাকি আছে সেই সিটে
20-22 ওই মামলা নিষ্পত্তি না হলে সেই সিটের উপর কিন্তু নিয়োগে কিন্তু স্টে আছে। তো 20-22 এইখানে এই কারণে ইনক্লুড হলো যে এই সিটটাতে যাতে করে কেটে না নেওয়া হয়, তার জন্য কিন্তু 20-22 এখানে ইন্টারফেয়ার করেছে। এখন 17 টেটের থেকে যারা চাকরি পেয়েছেন তাদের থেকে আপাতত কোনো মামলা বা ক্যান অ্যাপ্লিকেশন কিন্তু এখানে করা হয়নি। আপাতত যে দুটো ব্যাচ গেছে সেটা হচ্ছে 19-21 অ্যাকচুয়ালি হবে, এটা 19-22 না, 19-21 ব্যাচের তরফ থেকে কিছু প্রার্থী রেগুলার ডিলেট গেছে এবং 20-22 কিছু প্রার্থী কিন্তু এগুলো রেগুলার ডিলেটের তরফ থেকে কিন্তু এখানে ক্যান অ্যাপ্লিকেশন করা হচ্ছে এই এনআরএসের বিরোধিতা করার জন্য। এটা হচ্ছে নিরপেক্ষ একটি বিষয়, আপনাদেরকে ওয়াকিবল করালাম। এই মামলা কোন দিকে যাবে সেটা তো মহামান্য হাইকোর্ট ঠিক করবে, কারণ সুপ্রিম কোর্টের সম্প্রতি যে অর্ডার এসছে সেখানে মোটামুটিভাবে এনআরএসকে কিন্তু বৈধ বলে ঘোষণা করা হয়েছে। আপনারা প্রত্যেকে জানেন যে 11,765 থেকে এনআরএসকে কিন্তু বাদ রাখা হয়েছিল। তো সিম্পল তারা নতুন পুনরায় যে সুপ্রিম কোর্টের অর্ডার সেই অর্ডারে বলিয়ান হয়ে তারা মহামান্য হাইকোর্টের দায়ের হয়েছে এবং যারা সম্প্রতি নিয়োগ পেয়ে গেছেন তাদেরও দোষ কিছু নেই, তারাও নির্দোষ, কারণ প্রাথমিক শিক্ষা পর্ষদ তাদের চাকরিটা দিয়েছে। তো তাদের এখানে তো ইন্টারফেয়ার কোনো ব্যাপার নেই, যেন একে নিও না এমন ব্যাপারটা। তারা পরীক্ষা দিয়েছে, তারা মেধা সম্পন্ন হয়ে যোগ্যতা মান দেখিয়ে তারা কিন্তু প্যানেলে অন্তর্ভুক্তি ঘটেছে। তো এখানে আলাদা করে বলার কিছু নেই। যারা মনে করছেন যে এইখানে নিজেদের সাবমিশন রাখা যেতে পারে যে আমাদেরকে যেহেতু একবার অ্যাপয়েন্টমেন্ট দেওয়া হয়ে গেছে তো আমাদের চাকরি যেন কেড়ে না নেওয়া হোক, তো তারাও তাদের দাবিও তারা রাখতে চলেছেন বা রাখবেন পরবর্তী ক্ষেত্রে আরও। আর যারা এই মামলাটাকে বুঝতে পারছেন যে এটা কত বড় একটা বিষয় হতে চলেছে, কারণ 2-3 হাজার প্রার্থী যদি সত্যিই এনরোল হয় এবং তার মধ্যে আমরা দেখেছি সুমন্ত কোলে মামলায় 40 জনের মধ্যে 33 জন কিন্তু প্রার্থী তারা কিন্তু এমপ্যানেল তালিকায় বা র্যাঙ্কের মধ্যে ঢুকে গেছেন এবং তারা হাইকোর্টের চাকরির দাবি তারা করবেন পরবর্তী দিনে জাস্টিস বিশ্বজিৎ বসু স্যারের বেঞ্চে। তো সেক্ষেত্রে তাদের ক্ষেত্রে সুপার নিউমারি পোস্ট করে না ফিউচার ভ্যাকেন্সি থেকে দেয় নাকি এই প্যানেলে অ্যাডজাস্ট করে কিছু জনকে এলিমিনেট করে, তো গোটা বিষয়টা ডবল ডিগ্রির ক্ষেত্রে যেমন রয়েছে তেমনিভাবে কিন্তু এনআরসির ক্ষেত্রে কিন্তু সেই জিনিসটা একই রকম জায়গায় দাঁড়াবে। তার কারণ হচ্ছে তারা অলরেডি সুপ্রিম কোর্ট থেকে অর্ডার তারা পেয়ে গেছে তাদের ফেভারে। তো সেই জায়গা থেকে একটা হাড্ডাহাড্ডির লড়াই, আর 9,533 প্যানেল তুমি কার, সেই প্রশ্নের উত্তরের দিকে আমরাও তাকিয়ে থাকবো। তো এই ছিল লেটেস্ট আপডেট, দেখা যাক আগামীকাল কী হয়। ধন্যবাদ সকলকে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।